বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে অমিতাভ ভট্টাচার্য। আমার বাচ্চা আসক্ত হয়েছে বা অ্যাডিক্টেড হয়েছে, এটা পেরেন্টসরা বুঝবেটা কি করে? এই বোঝার সময়টাই অনেক কি প্রথম যে ভুলটা করা হয়, মোবাইলটা তার হাত থেকে অফ করে দেওয়া। বিকজ ব্রেন ক্যানট প্রসেস অডিও অ্যান্ড ভিজুয়াল সাইমultaneously। 4টে টোকেন, সপ্তাহে 28টা টোকেন, 4 সপ্তাহে 112টা টোকেন। 4 সপ্তাহ যদি বাচ্চাটা আপনার এই মোবাইলের টাইম ফ্রেমটা এই টোকেন ইকোনমির মাধ্যমে রাখতে পারেন, আপনার বাচ্চা ভালো। আস্তে আস্তে যেটা মেন্টাল এজিলিটি বলে সেইটা হারিয়ে যায়। যেন খবরদার বিছানায় পড়াশোনা না হয়, দিনে 45 মিনিটের বেশি যেন না। এই ছবিগুলি আপনারা দেখছেন, এগুলো আজকের দিনের প্রত্যেকের বাড়ির ছবি। বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি দুশ্চিন্তাগ্রস্ত। আজকে সমগ্র ভিডিওটা দেখলেই আপনাদের একটা ধারণা তৈরি হবে এই মোবাইলের প্রতি আসক্তির কারণ এবং কিভাবে এই মোবাইল আসক্তি থেকে বাচ্চাদেরকে বার করা সম্ভব। অনুগ্রহ করে সমগ্র ভিডিওটি দেখুন, তবেই আপনারা সমগ্র বিষয়টি অনুধাবন করতে পারবেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনা বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে। আজ আমার সাথে রয়েছেন ডক্টর অমিতাভ ভট্টাচার্য। আজ আমরা আলোচনা করব বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে। উনি দুর্গাপুর ইস্পাতের কাউন্সিলরের পাশাপাশি অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল সাইকোলজিস্টের ফেলো মেম্বার। ওনার কাছে ওনার 24 বছরের এক্সপিরিয়েন্স। ওনার কাছে বিভিন্ন রকমের মানুষজন আসেন, বাচ্চারাও আসেন। তো আজকের সমাজ ব্যবস্থায় মোবাইল ছাড়া পড়াশুনোর জায়গাটা প্রায় বন্ধ হয়ে আসছে। বাচ্চাদের হাতে আমাদেরকে মোবাইল তুলে দিতে হচ্ছে, আমি চাই বা না চাই। বিভিন্ন স্কুলের টাস্ক বাচ্চাদেরকে মোবাইলের মাধ্যমে দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাস যেগুলো কোভিডের সময় হয়েছে, সেটা এখনো অনেক জায়গাতে কন্টিনিউ হচ্ছে। তো এইরকম একটা অবস্থায় বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি হওয়াটা স্বাভাবিক। তো এই আসক্তিটাকে আমরা কিভাবে কাটাবো, কিংবা বড়রা আমরা যারা মা বাবারা আছি তাদের এই মুহূর্তে করণীয়টা কি, আমি এই প্রশ্নটা ওনার কাছে রাখছি। প্রথমে উনি এটা নিয়ে বলুন, তারপরে আমরা আলোচনা আরো বিস্তারিত যাব। নমস্কার। দেখুন, যে কোনো আধুনিক প্রযুক্তি আপনার না একটা দুধারী তলোয়ারের মতো। ধরে নিন আমরা একটা ছুরি ড্রয়ারে রেখেছি, সেই ছুরিটা দিয়ে মাখন লাগাতে পারি, কোনো প্রবলেম নেই। আবার সেই ছুরিটা কাউ পেটে ঢুকিয়েও দিতে পারি। তো মোবাইল জিনিসটা ছোটদের কাছে এরকম একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। আনফর্চুনেটলি দ্বিতীয়টা হয়েছে বেশি। এই মোবাইলের আসক্তি বা অ্যাডিকশনের একটা প্যাটার্ন আছে। এটা কেন হয়, গার্জেনদের কি কি করণীয়, সেটাতে আসার আগে আমার একটু আলোচনা করা উচিত এই মোবাইলের যে আমার বাচ্চা আসক্ত হয়েছে বা অ্যাডিক্টেড হয়েছে, এটা পেরেন্টসরা বুঝবেটা কি করে? এই বোঝার সময়টাই অনেক ডিলে হয়ে যায়। অবশ্যই, কিভাবে বুঝবো আমরা সবার আগে কিভাবে বুঝবো? প্রথম, এটা মূলত এই মিডল স্কুল ক্লাস 6, 7, 8 অ্যান্ড টিনেজার্স, এদের মধ্যে এটা বেশি করে স্টার্ট হয়। গার্জেনরা কি করে তাদের ইনিশিয়েশনটা ঘটাচ্ছেন যে কোনো অ্যাডিকশনের মতো, সেটা তো আমি পরে আসছি। যখন একটা মোবাইলে একটা বাচ্চা অ্যাডিক্টেড হয়, এই মোবাইলটাই হচ্ছে তার আসল জীবনের পাথেয়। খেতে বসবে, মোবাইল ঘষবে। পড়াশোনার সময় অনলাইন ক্লাস হচ্ছে বলে নাকি সে মোবাইল দেখছে। এবার ঘরের অর্ডিনারি মা বাবারা তো বুঝতে পারছেন না, ক্লাস দেখছেন না, ও সিনেমা দেখছেন না, গান শুনছে, তো বুঝতে পারছে না। যখন এটা বাড়তে থাকে তখন মা বাবা সন্দেহ, আচ্ছা রাতে দরজাটা বন্ধ করেও মোবাইলে কি করছে। তারপরে যেটা ফিজিক্যাল সিমটম দেখা যায়, টোটাল ল্যাক অফ ইনিশিয়েটিভ। সে সকালে খেলাধুলা করে না, ঘুম থেকে উঠতে দেরি করছে, মোবাইলটা না দিলে রাগ দেখাচ্ছে। ঠিক যে কোনো অ্যাডিকশনের মতো, মানে অ্যালকোহল, সিগারেট, যখন এটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে একটা মানুষ, সেটা যখন তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, সে কিন্তু ভায়োলেন্ট রিয়াকশন দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা মেন্টাল ডিপেন্ডেন্সি দাঁড়াচ্ছে, আর কি দাঁড়াচ্ছে? একটা ফিজিক্যাল ডিপেন্ডেন্সি দাঁড়িয়ে যাচ্ছে। এই সময়টায় গার্জেনরা বোঝে আমার কিছু একটা বাচ্চাটার সমস্যা হচ্ছে, এটাকে কি করে ছাড়াবো। ছাড়াতে গিয়ে প্রথম যে ভুলটা করা হয়, মোবাইলটা তার হাত থেকে অফ করে দেওয়া হয়। আচ্ছা একটা জিনিস বলুন তো, জানলা খুললে তো জীবাণু ঢুকবে, তার মানে কি জানলাই খুলবো না? এটা তো কোনো থেরাপি বা ট্রিটমেন্ট হতে পারে না। তাহলে এটাকে কাটাবো কেমন করে? তাতে বাচ্চা আরও বিগড়ে যাচ্ছে। এমনও অনেক আমার কাছে কেসেস এসছে যেখানে বাচ্চা শটাং মা বাবার গায়ে হাত তুলে দিচ্ছে।
শুধু এই মোবাইলের কারণে? শুধু মোবাইলের কারণে। বাবাকে গায়ে হাত তুলছে, মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, পড়াশোনা গোল্লায় গেছে। এবারে যদি আমি দুটো পার্টে আসি, ফার্স্ট এই বাচ্চাটা মোবাইলে অ্যাডিক্টেডটা হয়ে যাচ্ছে কেন? দেখুন, মানুষ বাই নেচার না যে কোনো জায়গায় জিততে চায়। রিয়েল লাইফে হয় কি, অনেক ফ্রিকশন আছে, অনেক ঘর্ষণ আছে, অনেক সংঘাত আছে। কীরকম? একটা আলোচনাতে সে রাজনীতি হতে পারে, খেলাধুলা হতে পারে, সিনেমা হতে পারে, খাবার দাবার হতে পারে, এখানে কিন্তু একটা আলোচনা রিয়েল লাইফে হয়। মোবাইলে মূলত কিছু অ্যাডিকটিভ গেম আছে, সে গেমগুলোতেও আসবো। তার মধ্যে অন্যতম হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, নিড ফর স্পিড। এই গেমগুলো কি কেন অ্যাডিক্টেড হচ্ছে? এটা হচ্ছে একটা ভার্চুয়াল দুনিয়া, মিথ্যা দুনিয়া। এই মিথ্যা দুনিয়ায় আমার টেক ব্যাক হয়। টেক ব্যাক মানে আমি গুলি খেয়ে মরে গেলাম, আমি কিন্তু আবার ডানটা ফেরত নিয়ে আবার নতুন করে শুরু করতে পারি। কিন্তু রিয়েল লাইফে আমি গুলি খেয়ে মরে গেলে কিন্তু ডান শুরু করতে পারবো না, আই এম গন। বাচ্চা ভাবছে আমি দারুণ খেয়ে, আমি এটা ভীষণ একটা অ্যাক্টিভিটি করছি। এই মিথ্যা দুনিয়া, যেমন ম্যাট্রিক্স সিনেমাটার মধ্যে আপনারা দেখেছিলেন, এই যে মিথ্যা একটা দুনিয়া, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটা এমন একটা নেশা, এটা যখন নিজেকে গ্রাস করে কখন সে এই গ্রাসের মধ্যে ঢুকে যাচ্ছে, শিশুটা কিন্তু বুঝতে পারছে না। আর পেরেন্টসদের বুঝতে অনেক দেরি হয়ে যায় যে আমার বাচ্চা এটা ছাড়া চলতে পারছে না। সাইকোলজিক্যালি এটা একটা ডিপেন্ডেন্সির কারণ। ফিজিক্যালি কি কারবারটা ঘটে যায়, কেন পড়াশোনাটা এফেক্টেড হয়ে যায়? ধরে নিন বিদ্যুৎ চমকালো, আপনি রেডি হয়ে গেলেন, এখন বাজটা পড়লো, কিন্তু আজও যদি বিদ্যুৎ আর বাজ একসাথে পড়ে, চমকালো গুণ করে বাজ পড়লো, আপনি কিন্তু চমকে উঠবেন। কেন? এটা বছর বছর ধরে হচ্ছে, চমকাচ্ছি কেন? বিকজ ব্রেন ক্যানট প্রসেস অডিও অ্যান্ড ভিজুয়াল সাইমultaneously। এর মধ্যে একটা টাইম ল্যাগ থাকে, ব্রেনের বুঝতে সময় লাগে কোনটা অডিও কোনটা ভিজুয়াল, হয়তো মিলি সেকেন্ড, কিন্তু সময় লাগে। কিন্তু একটা বাচ্চা যখন এই মোবাইল নিয়ে বসছে, স্পাইডারম্যান লাফালো, পেছনে গুড়ুম করে আওয়াজ হবো, ও কিন্তু দেখে যাচ্ছে এরকম করে। আস্তে আস্তে যেটা মেন্টাল এজিলিটি বলে সেইটা হারিয়ে যায়। আটটু ভেঙে বলি, ধরে নিন এই ঘরটার মধ্যে একটা ক্রাইম সিন হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, কিন্তু এখানে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, সিআইডি, সিবিআই তারা যদি আসে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কিছু একটা গণ্ডগোল হয়েছে। তার মানে দেখা আর লক্ষ্য করা দুটো কিন্তু আলাদা জিনিস। আর একটু বুঝিয়ে দিই, আপনারা অনেকেই দোতলা বাড়িতে থাকেন, প্রতিদিন আপ ডাউন করেন। আচ্ছা, কজন বুক ঠুকে বলতে পারবেন আমি এই কধাপ সিঁড়ি উঠি? আমরা কিন্তু কেউ লক্ষ্য করি না, আমরা দেখি। এবার বাচ্চা করছে কি, মোবাইলে উনি দেখেন, উনি লক্ষ্য করেন না। তাহলে পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যটা কি করে করবে? যেখানে ওকে অধ্যয়ন করতে হবে, রিহার্সাল দিতে হবে, হোমওয়ার্ক করতে হবে, সেটাকে রিপ্রোডিউস করতে হবে পরীক্ষার খাতায়। এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্যামেজ। এবারে আপনি একটা জায়গা সবসময় মাথায় রাখবেন যে আফটার করোনা যখন অনলাইন ক্লাসেস ইন্ট্রোডিউস হলো, এই মোবাইলটা কিন্তু একটা সাংঘাতিক মহামারীর আকারে ধারণ করে নিল। মানে করোনার থেকে এটা কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। পেরেন্টসরা কি করলো না, অনলাইন ক্লাসেস হচ্ছে, কিছু করার নেই, অনলাইন ক্লাসেস। এবার অনলাইন ক্লাসেসের পর থেকে কিন্তু বাচ্চারা দেখলো, বা এটা তো খুব মজার জিনিস, আমি এটার মধ্যে থাকতে পারি, আমার বাবা মায়ের সাথে ইনভলভ হতে হবে না। একটা ডিসফাংশনাল ফ্যামিলি ইউনিট হয়ে যাচ্ছে। আমরা একটা ফ্যামিলি মেম্বাররা বসে আছি, মা মোবাইল নিয়ে ফেসবুক করছে, বাবা হোয়াটসঅ্যাপ করছে, ছেলে গেম খেলছে। আপনি এটাকে ফ্যামিলি বলবেন? আপনি আজ থেকে 30-40 বছর আগে পিছিয়ে যান, যেখানে মা, মাসি, পিসি সবাই ছিল, একটা হই হট্টগোল হতো ঘরে, এসব কিছু হয় না। আজকালকার বিকেলবেলাতে আপনি চেঁচিয়ে পড়াশোনা শুনতে পাবেন না, হারমোনিয়ামে দিদি বোনেরা গান গাইছে শুনতে পাবেন না। একটা নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে নাকি দারুণ একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে। মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। অ্যাবসলিউটলি, তারা নিজেদের স্টিমুলাসটা নিজেরা গ্রো করে নিচ্ছে। এবার যখন মোবাইলে একটা বাচ্চা ঢুকে পড়ছে, ঘটনা যেটা ঘটে যায়, আমরা যখন একটা কম্পিউটার শাটডাউন করি, নিশ্চয়ই গিয়ে শটান সুইচ অফ করে দিই কি না, গ্র্যাজুয়ালি শাটডাউন করি, ব্রেনেরও শাটডাউন হতে সময় লাগে। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যখন আপনারা রাতে ঘুমোতে যাবেন, 8 ঘন্টা আগে টিভিটা দেখা বন্ধ করে দেবেন। এই 8 ঘন্টা ব্রেনকে শাটডাউন হওয়ার সময় দেবেন। ওই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন, আপনার ব্রেনের নিউরনসগুলো কিন্তু তেতে পুড়ে আছে, তারা কিন্তু রেস্ট পাচ্ছে না। শরীর রেস্ট পাচ্ছে, মন রেস্ট পাচ্ছে না। তাই সকালে উঠে মোবাইল এডিক্টেড বাচ্চার মধ্যে আপনি ক্রনিক ফেটিক দেখবেন।
সব সময় টায়ার্ড, ঘুম থেকে লেটে উঠছে, হাইজিন এফেক্টেড হয়ে যায়, সঠিক টাইমে চান করবে না, খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যায়। সবথেকে বড় কথা যেটা এখন মোস্ট এসেনশিয়াল, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হোয়াট ইন্ডিয়া নিডস টুডে ইজ নট দ্য ভগবদ গীতা বাট দ্য ফুটবল ফিল্ড। এই খেলাধুলাই বন্ধ হয়ে গেছে, মোবাইলে খেলছে। আমার কাছে একটা বাচ্চা ছেলে এসেছিল, আমার খেলাধুলা পার্সোনালি খুব ভালো লাগে, যে বাবা তুই খেলাধুলা করিস? হ্যাঁ করি। কি খেলিস? ফুটবল খেলি। বাহ। আর কি খেলিস? ক্রিকেট খেলি। বাহ। আর কি খেলিস? লন টেনিস। উড়ি উড়ি বাবা, তুই এত কিছু খেলিস কি করে? কেন? মোবাইলে। ফ্যান্টাস্টিক আনসার। আমি অনেকক্ষণ তাকিয়েছি, মোবাইলে এতগুলো গেম খেলি, এটা নিয়ে হ্যাঁ আমার এত পয়েন্ট হয়েছে, আমার এত গ্রুপ আছে। আপনি বলুন, এই যে এই খেলাধুলাটা করে, এই যে বলছিলাম না ভার্চুয়াল ওয়ার্ল্ড, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের থেকে বাচ্চাটাকে বের করে আনার শিল্পটা আমাদের শিখতে হবে। এটা সম্ভব? মানে দেখুন, ছোটবেলায় যখন বাচ্চা খায় না, তখন আমরা আগে টিভি দেখাতাম, এখন আমরা হাতে মোবাইল দিয়ে দিই, বাচ্চা মোবাইলে মধ্যে ডুবে থাকে আর আমরা ওর মুখের মধ্যে খাবার ঢোকাতে থাকি। এই যে অ্যাডিকশনটা শুরু হয়, মানে আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য এটা করতে গিয়ে আমরা প্রথম ওর মধ্যে এই গ্যাজেটের প্রতি যে আকর্ষণ, এই যে লাইটটার যে চোখের মধ্যে যে আকর্ষণ ডুবিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা আর কন্ট্রোল করতে পারছি না। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা যখন খাই, এই যে স্টার্চ বলে বস্তুটা আছে, এটা মুখ থেকেই কিন্তু ডাইজেশনটা স্টার্ট হয়ে যায়, এর উপরে এনজাইম অ্যাক্ট করে, এটা ব্রেক করা স্টার্ট করে। এবার মা হাতে মোবাইলটা দিয়ে মুখে কিন্তু খাবার ঠুসে যাচ্ছেন, বাচ্চা গিলে যাচ্ছে। স্টার্চ সিনথেসিস কিন্তু ডিলে হওয়া স্টার্ট, অম্বল অ্যাসিডিটি স্টার্ট। প্রথম যেটা রেগুলার অ্যাক্টিভিটি, সেই রেগুলার অ্যাক্টিভিটিটা আমি কি করছি, তার বায়নাটা স্যাটিসফাই করার জন্য হাতে মোবাইল দিচ্ছি। ছোট অবস্থায় বেশ লাগছে, বাচ্চা ঠিকঠাক খেয়ে নিয়েছে, বাট অ্যাট হোয়াট কস্ট? মোবাইল নিয়েছে। এবার ধরুন বাচ্চাটা অ্যাডাল্ট হলো, 18-19 বছর বয়স হয়েছে, বাবা আমি কলেজ যাব কিন্তু আমার পালসার গাড়ি চাই। একই জিনিস তো। তাহলে আমি ওর যেটা অ্যাকচুয়াল করণীয় কাজ, সেই করণীয় কাজটার জন্য রং রিওয়ার্ডটা দিচ্ছি। এই রং রিওয়ার্ড দেওয়াটা বন্ধ করতে হবে। এর বিভিন্ন টেকনিক আছে, আলোচনা এগোতে যখন থাকবে আমি বলবো। আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে এটা কাটানো সম্ভব কিনা। একটা কথা বলি, আমরা তো ছোটবেলায় সার্কাস দেখেছি, দেখবেন হাতি টুলে বসছে, সিংহ আগুনের ভেতর দিয়ে ঝাঁপিয়ে চলে যাচ্ছে। এটাকে আমরা বলি বিহেভিয়ার মডিফিকেশন। ওর বিহেভিয়ারটা আইদার মারের ভয় বা খাবারের লোভে আমি করাতে বাধ্য করেছি। কিন্তু সেই হাতি বা সিংহটাকে যদি আমি সুদ কষাকষির অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট শেখাতে যাই, পারবো না। এটাকে বলা হয় কগনিশন, দ্যাট ইজ থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং অ্যাহেড। তো আমি বাচ্চাটার ক্ষেত্রে কগনিশন আনবো, যেহেতু মনুষ্য সন্তান। কগনিশন আনার আগে বিহেভিয়ারটাই তো গড়বড় করে দিচ্ছি। এবারে চিন্তাটা করবে কি? কিচ্ছু করতে পারবে না। ওর বিহেভিয়ার মডিফিকেশন যতক্ষণ না হচ্ছে, অনুশাসন যতক্ষণ না হচ্ছে, ডিসিপ্লিন যতক্ষণ না হচ্ছে, এ কর্ম হবে না, পড়াশোনা কিন্তু এগোবে না, ইট উইল বি হ্যাম্পার্ড। আমি নৈতিক কারণে অনেকের নাম নিতে পারবো না, উচিত নয়। আমি এরকম অনেক ঘটনা দেখেছি, মা বাবা দুজনে এস্টাবলিশড, ছেলের এই মোবাইল অ্যাডিকশানের জন্য বিভিন্ন জায়গায় ওষুধপত্র খাওয়ানো শুরু হয়েছে। এটার আমি ঘোরতর বিরোধিতা করি। ধরে নিন আমার আরশোলায় ভয় আছে, আমি কি এটা ওষুধ দিয়ে কাটাবো? ইজ ইট পসিবল? আমার ভূতে ভয় আছে, আমি ওষুধ দিয়ে কাটাবো? সেই জন্যই তো আজকের আলোচনাটা, যাতে করে এটার থেরাপি ওষুধ নয়, না, এটার বিহেভিয়ারাল চেঞ্জে আমরা আসতে হবে। Correct. সেই জায়গাটাকে ধরার জন্যই মূলত আজকের অনুষ্ঠান। কারেক্ট। বেশ, তাহলে এবার আসি। তার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, আমরা যদি এরকম করে আলোচনাটাকে এগোই, যে ধরুন এই প্রবলেমটা তো এখন ধরুন আমি 3টে ভাগে ভাগ করতে পারি। মানে একটা হচ্ছে নিউ বর্ন বেবি, মানে এই মোটামুটি 2 বছর 1.5 বছর এরকম বয়স হয়েছে, সেই বাচ্চার জন্য একরকম বিহেভিয়ার হওয়া উচিত। আরেকটু বড়, মানে হয়তো 5-6-এ পড়ে, যাকে আমি মোবাইল দিয়েছি করোনার সময়, দিতে বাধ্য হয়েছি, তার জন্য আমার এক ধরনের ভাবনা হতে পারে। আর টিন এজে পৌঁছে গেছে, মোটামুটি হবে 9-10-এ পড়ে, মানে তাদের তো গুগল বাবা ছাড়া তো তাদের কোনো ভরসা নেই, তো গুগল বাবাকে তাকে প্রশ্ন করতেই হবে। এমনকি আজকাল যত বিখ্যাত সব স্কুলগুলো রয়েছে, তারা তো বিভিন্ন রকমের কোচিং সেন্টার চালু করেছে, সেগুলোর মধ্যেও আপনার এই ইউটিউব রয়েছে, ইউটিউবের মধ্যে সব কিছু পাওয়া যায়।
তো তাহলে এই ইউটিউবের তো কিছু ভালো দিকও আছে। তো এই সমস্ত বিষয়টাকে আমি তিনটে ভাগে ভাগ করি, যে প্রথম হচ্ছে এই ছোট বাচ্চারা যারা 2 বছর 3 বছর বয়স, তাদের জন্য তাহলে মা বাবাদের কি ফলো করে, কারণ এটাও মাথায় রাখতে হবে আজকের দিনে মা বাবারাই দুজনেও কিন্তু সার্ভিস করে, তাদের হাতে সময় কম, এই জায়গাগুলোকেও আমাদেরকে বুঝে চলতে হবে আর কি। ভালো প্রশ্ন। আচ্ছা, আমরা একটু ইতিহাসের পাতাটা উল্টে পেছন দিকে যাই। ছোটবেলায় আমরা কি নিয়ে খেলতাম? গুলতি, রাস্তায় চাকা চালাতাম, তাস, ডিগ্গেল, পিট্ঠু, কানামাছি, এই খেলাগুলো খেলতাম। এখানে কোথাও ব্যাটারি অপারেটেড গেমস কিন্তু ছিল না। ঘুড়ি ওড়াতাম, আর স্বয়ংসক্রিয় কিছু ছিল না। ঘুড়ি ওড়াতাম। হ্যান্ড আই কোঅর্ডিনেশন থেকে, ক্রিয়েটিভিটি থেকে, বডি ব্যালেন্স থেকে, প্রোপ্রায়োসেপ্টরি ভেস্টিবুলার স্টিমুলেশন থেকে সব এই খেলাগুলোই ছিল। এই যে 2-3 বছরের বাচ্চাকে আমরা কিন্তু ওই মেলার থেকে টেনে নিয়ে যাচ্ছে একটা গাড়ি, এগুলার বাবা মা কিনে দেন। বাবা মা কি কিনে দিল? একটা ব্যাটারিওয়ালা শিম্পাঞ্জি। আচ্ছা, শিম্পাঞ্জি ব্যাটারি দিয়ে দিল, সে ডিগবাজি খাচ্ছে, তালি মারছে, আর বাচ্চা দূর থেকে লাফাচ্ছে। তাহলে খেলছেটা কি? খেলনাটা খেলছে না বাচ্চাটা খেলছে? ও তো কিছু শিখছেই না। এবার নেক্সট পার্ট যেটা আসছে, এবার এটা ওর কাছে পুরনো হয়ে গেল। এবার আরেকটু উত্তেজনার পারদটা বাড়াতে হবে, উত্তেজক বাড়াতে হবে। বুঝতে বললো মোবাইল, মোবাইলে দেখ, এটা হবে। এটা হচ্ছে মনুষ্য ধর্ম, এটা পেরেন্টসরা দয়া করে শুনবেন। আমরা সবসময় না মানুষ হায়ার স্টেজ অফ স্টিমুলাসে যেতে চাই। মানে কীরকম, ধরুন আমরা কথা বলছি, একটু বোধ মনে হবে একটু চা খেলে হতো। যে স্থিতাবস্থা আছে এটা আমাদের কখনো পছন্দ হয় না, এই জন্য আমরা সবসময় উন্নতি করি। কখনো গুহায় থাকতাম, এখন বুর্জ খালিফা বানিয়ে ফেলেছি। কিন্তু একটা কাক 1000 বছর ধরে একই রকমভাবে বাসা বানিয়ে যাচ্ছে কেন? তার কোনো উত্তেজনার পারদই নেই। তার শুধু একটাই চিন্তা, আহার, নিদ্রা, নিজেকে বাঁচানো আর প্রজনন, এর বাইরে কোনো চিন্তা নেই। তাহলে বাচ্চাটাকে 2-3 বছর বয়স থেকে যদি মোবাইলের হাত থেকে বাঁচাতে হয়, ফার্স্ট করতে হবে ব্যাটারি অপারেটেড গেমস দেওয়া বন্ধ করে দিতে হবে। বিল্ডিং ব্লকস দিন, বেসিক আর্কিটেকচার দিন, লেগো দিন, ডমিনো দিন, একশো এক খেলনা আছে যেগুলোর ক্রিয়েটিভিটি, প্ল্যানও দিন, মেকানিক্স দিন, এই খেলনাগুলো দিন। যখন ও বুঝবে বাহ এটাতে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, তখন কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটা আমি বলছি, মোবাইলের প্রতি ওর এমনি আকর্ষণটা কমা স্টার্ট করবে। কিন্তু একটা এটাও মাথায় রাখতে হবে যে বাচ্চাটা তো আর মানে সমাজ থেকে আলাদা নয়। সে স্কুলে যাবে, সে প্লে স্কুলে যাবে, সেখানে কিন্তু বাকিদেরকে সে দেখবে স্কুল থেকে বেরিয়ে হাতে মা মোবাইলটা দিয়ে দিল, কিংবা এই সেলফি তুললো। এই জায়গাটাও কিন্তু খুব মানে সেইখান থেকেও কিন্তু আমাকে তাহলে আমার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারেক্ট, এগেন গুড কোয়েশ্চেন। তাহলে আমার বাচ্চার হাতে মোবাইল আসবে না কেন? অমুক XYZ এর বাচ্চা মোবাইল নিয়ে খেলা করছে, সেলফি তুলছে, আমার বাচ্চা বায়না করছে, আমি দেবো না কেন? গুড কোয়েশ্চেন। আজ থেকে যদি 200 বছর পেছনে চলে যাই, তাহলে তখন কম্পিউটারের কি দরকার ছিল? এখন একটা প্রয়োজনীয়তা। এরকম সব জিনিস একটা সময় অপ্রয়োজনীয় মনে হয়, তারপর সেটা মোস্ট প্রয়োজনীয় জিনিস তৈরি। তাহলে বাচ্চাটাকে কি করতে হবে? বাচ্চাটাকে মোবাইলটা যেটা করতে হবে, এটা একটা রিওয়ার্ড বেস সিস্টেম করতে হবে। কীরকম? যে তুমি যদি 2 পাতা হ্যান্ডরাইটিং করে নাও, তোমাকে আমি 10 মিনিট মোবাইলটা নিয়ে কিন্তু খেলতে দেবো। মোবাইলটা না দিলে হ্যান্ডরাইটিং করবো না, এই সিস্টেমটা নয়। দিস ইজ এ রিওয়ার্ড বেস সিস্টেম। যখন ছোট ছোট করে, আর মোস্ট ইম্পর্টেন্টলি পেরেন্টসদের মনে রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে, টিনেজারদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে এই স্ক্রিন টাইম মোবাইলের সারাদিনে যেন 45 মিনিটের বেশি না হয়। আরে কত বছর বাচ্চাদের পর্যন্ত বলছেন আপনি? এটা 6 বছর, 6 বছর থেকে 12, 13, 14 এই এজ গ্রুপটা 45 মিনিটের বেশি যেন না হয় সারাদিনে। 45 মিনিট না, হ্যাঁ, ইয়েস, সারাদিনে। সারাদিনে। এবার যদি ম্যানচেস্টার আর লিভারপুলের ফুটবল ম্যাচ চলছে, সেটা নিশ্চয়ই 45 মিনিট তো হাফ টাইম দেখবে, সেটা গোটাটা দেখুক। কিন্তু নর্মালি সেটাও কি বড় টিভিতে দেখা বেটার? অফকোর্স বেটার। কেন ছোট টিভিতে মোবাইলে দেখাটা বেটার নয়? বড় টিভিতে আমি অনেক কিছু, ওই যে বললাম, লক্ষ্য করছি, অবজার্ভ করছি। আর যখন আমি মোবাইল ইউজ করছি, আমার কিন্তু সার্চটা আমি নিজেই ন্যারো ডাউন করে দিয়েছি। আমি মেসিকেই দেখবো, শুধু বলটাই দেখছি। কিন্তু যদি বড় টিভিতে দেখি, স্টেডিয়ামে কে হাত তুলে লাফাচ্ছে, কেউ কাউকে প্রশংসা করছে, এগুলোও দেখবো। আমার এরিয়া ফিল্ড ভিশনটা অনেকটা বাড়ে। এই জন্য দেখবেন এই যে ট্যুরিস্ট যারা আছে, আচ্ছা কটা ট্যুরিস্ট আমরা লোকাল কেউ এসে হয়তো দুর্গাপুরের দেউল দেখতে চলে গেলাম, মিরিঙ্গি কালীবাড়ি দেখতে চলে গেলাম, কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট দেখবেন পাহাড়ে যায়,
সমুদ্র সৈকতে যায়। কেন যায়? যখন আপনি একটা ঘরে বসছেন, আমার দৃষ্টিটা দেয়ালে গিয়ে আটকে যাচ্ছে, আমার চিন্তা শক্তি কিন্তু এখানেই শেষ। আপনার দৃষ্টির প্রসারতা যদি না হয়, আপনি ভাববেনটা কি করে? মাইন্ড গোজ ওয়ের দ্য আই ওয়ান্ডার্স। এই জন্য কবি, সাহিত্যিক, সে বিভূতিভূষণ গিরিডি বলুন, এনিবডি, তারা দেখবেন থাকা জায়গায় গিয়ে এসব অমর কাব্য রচনা করেছেন। তারা চোরা কুঠুরিতে বসে লিখে ফেলেছেন, এরকম আই ডোন্ট নো কজন আছে। খোলা জায়গাতে, খোলামেলা জায়গাতে বিকাশটা ঘটে। এবার যে গেমসগুলোর নামগুলো আমি করলাম, এই পাবজি ইত্যাদি, স্ট্র্যাটেজিক গেমসও তো অনেক আছে, যেমন রাইজ অফ নেশন আছে, ভালো ভালো ফ্লাইট সিমুলেটর আছে, প্লেন চালানো শেখায়। দেখবেন বাচ্চারা এটা কিন্তু খেলতে চায় না। তাই না? না, আচ্ছা, তারা সেই গেমই খেলবে যেখানে অনেক আলোর খেলা হবে, অনেক আওয়াজ হবে, যেখানে ভায়োলেন্স হবে, যেখানে একটা অবদমিত আমার রাগ আমি প্রকাশ করে দিতে পারবো, কিছু ভাঙচুর হচ্ছে, এই জাতীয় গেম তারা খেলবে। এটা কেন খেলে? ওই যে বললাম উত্তেজনার স্তর, মানুষ সবসময় একটা বেসিক উত্তেজনা চায়। এই উত্তেজনাটা কিন্তু আমি আমার অজান্তে হাতে মোবাইলটা দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। চ্যাপ্টার 2 ভেরি ইম্পর্টেন্ট। এই মোবাইলের সাথে সাথে আপনারা মাথায় রাখবেন, বাচ্চা যেন খবরদার বিছানায় পড়াশোনা না করে, আচ্ছা, একদম না করে। আমরা তো খেলাধুলা দেখেছি, দেখবো ফুটবল খেলার আগে প্লেয়াররা একটু ওয়ার্ম আপ করছে, গিয়েই ফুটবল খেলতে শুরু করে দিল, এরকম তো আমরা দেখি না। না, সেরকম পড়াশোনা হচ্ছে হাই কনসেন্ট্রেশন জব। হাই কনসেন্ট্রেশন জব আপনার বেসিক হচ্ছে সিটিং প্র্যাকটিস, আপনাকে বসাটা শিখতে হবে। অন্যান্য জন্তু জানোয়ারদের মাথাটা শিরদাঁড়ার সামনে থাকে, আমাদের ওপরে থাকে, স্পাইনের ওপরে থাকে। এইবারে হচ্ছে কি, যখন বাচ্চা নরম কুশনে বসছে, তার সিটিং প্র্যাকটিস হচ্ছে না, খানিক বাদে শরীরটা এলিয়ে দেবে। যেই এলিয়ে দিল, ব্লাড সার্কুলেশন কমে গেল। যেই ব্লাড সার্কুলেশন কমে গেল, মাথায় অক্সিজেন হিমোগ্লোবিন কম চলতে হওয়া শুরু করলো, আপনার ঘুম পেয়ে গেল, শরীর আলসে হয়ে গেল। তাহলে ওকে আর ক্লাসে গিয়ে তাহলে হাউ ডু ইউ এক্সপেক্ট 5-6 ঘন্টা বাচ্চাটা ওই শক্ত বেঞ্চির উপর বসে পড়াশোনা করবে? এবার আর তার সাথে কি করেছেন, হাতে মোবাইল ঢুকিয়ে দিয়েছেন। এবার সবসময় ঝুঁকেই থাকছে। ঝুঁকেই থাকছে আর মাথাতে বজবজ করছে ওই উত্তেজনার পারদগুলো। ঠিক। সে কখনো শান্তিতে নেই, কিন্তু শরীর ঘুমোচ্ছে, মন ঘুমোচ্ছে না। বয়স সন্ধিতে টিপিক্যালি মেল বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, এরা আনওয়ান্টেড সাইটে ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা আছে। এটার থেকে বাচ্চাদের অবশ্যই বাঁচাতে হবে। দিস ইজ আ টেরিবল মিস্টেক। যদি এই আনওয়ান্টেড অ্যাডাল্ট সাইটে একবার স্বাদ পেয়ে যায়, তখন তার থেকে বের করে আনাটা হয়ে যায় আরও মুশকিল। তাহলে একটা মোবাইল থেকে যে বাচ্চা ইউজ করুক, দ্যাট উইল বি এ রিওয়ার্ড বেসড সিস্টেম। সেটা কিভাবে করবেন আমি সেটাও বলে দেবো। যারা অনেকটা ধরুন বিগড়ে গেছে, কিছু আরও পথে আনা যাচ্ছে না, মোবাইলটা ছেড়ে দিন, আগে অন্য দিক দিয়ে ওকে ট্রাই করতে হবে। এবার আমাদের তো একটু স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে চাইছি যে সকল বাচ্চারা ইতিমধ্যেই অ্যাডিক্টেড হয়ে গেছে, আপনি তো এতক্ষণ ধরে বললেন যে মানে ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে ট্যাকেল করব, কিভাবে হ্যান্ডেল করব, যাতে করে তারা আসক্ত না হয়ে পড়ে। এখন যারা আসক্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, তাদের জন্য মা বাবাদের কিংবা বড়দের কি করণীয়, সেটার উপর একটুখানি বলুন। তাহলে এই যে ট্রেনিং শিডিউলটা, সাইকোলজিক্যালি আমি প্রিপেয়ার করছি নিজেকে, যে মোবাইলটাই জন্যে আমাকে এই কাজটা করতে হবে, এটা কিন্তু আমার কাছে প্রয়োজনীয়তা নয়, 1 নম্বর। 2 নম্বর, বাচ্চা যখন ঘুমোবে তার বিছানার ধারে পাশে যেন মোবাইল না থাকে। ও বাচ্চা দেখবেই, বাবা মা সারাদিন কাজকর্ম করার পর ঘুমিয়ে পড়বেন, ও ঘুরে খুটখুট করে একটু মেসেজ ফেসেজ ইত্যাদি করে নেবে। আমি আগে আলোচনা শুরুতে একটা কথা বলেছি যে জানলা খুললে জীবাণু ঢুকবে, তার মানে জানলাই খুলবো না? নো, দিনে 45 মিনিটের বেশি যেন না হয়। এটা গেল দুটো পদ্ধতি। 3 নম্বর, যেটা আমাদের কালচার থেকে হাওয়া হয়ে গেছে, দেখুন শিক্ষা না দুটো প্রসেসে এগোয়, কেউ কান দিয়ে শেখে, কেউ চোখ দিয়ে শেখে। যেমন ধরে নিন, যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড, তাদের একটা গেম খেলাবেন। প্রথমে আপনি টেবিলটা ঠুকবেন, বলে বাবা আমি মনে মনে গুনবে তো আমি কতবার টেবিল ঠুকছি, 4 বার। ভেরি গুড, ঘুরিয়ে দিন। এবার গুনতো, ভুল করবে। তার মানেটা কি, সে গোটা জগৎটাকে চোখ দিয়েই দেখা শিখছে, কানটাকে অনলাইন করছে না। এই জন্যে যারা মোবাইল অ্যাডিক্টেড বাচ্চা, তাদের
একটা কথা বারবার বলতে হয়, এটাকে বলা হয় টেবিল ট্যাপ গেমস। মাঝে মাঝেই ঘুরিয়ে গেমটা খেলাতে হবে যে কানটাকে অনলাইন করো। শিক্ষা ব্যবস্থাটা আমাদের সময় ছিল অনেকটা ভাইভা ছিল, নয় কি? প্রশ্নোত্তর হতো, স্যারেরা ধরতেন। এখন হয়ে গেছে এমসিকিউ। কোনো একটা মেরে দিলেই একটা, আমি গুড স্টুডেন্ট, থার্মোমিটারের মতো নম্বর ওঠে, 98.2 এরকম। তো এইবারে এই যে গেমগুলো আছে, এইটাকে দিয়ে বাচ্চাটাকে মোটিভেট করতে হবে যে মোবাইলটা কিন্তু তোমার কিন্তু অ্যাকচুয়াল জিনিস নয়। এবারে অনেকে তর্কের খাতিরে বলতে পারেন বঙ্কিমচন্দ্রের ভাষায় বাহুবল সর্বোচ্চ আদালত, দুটো থাপ্পড় মারতে পারেন না, বাচ্চা তখন মেনে নেবে, কিন্তু এই গ্রাজটা পুষে রাখবে। এখন বাচ্চারা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট, মানে তারা তার মা বাবাকে সবচেয়ে ভালো স্টাডি করে রাখে, তো সেখানে তো সে তার মা বাবা যেটাতে খুশি হবে সেই অ্যান্সারটাই দেবে। গুড। যে কোনো মানুষের না একটা বেসিক প্রলোভন বা লোভের জায়গা থাকে। কোনো বাচ্চারা ছোটরা বেসিক্যালি পেটুক হয়, খেতে ভালোবাসে। এই যে খেতে ভালোবাসে, এটাকে আমাকে এনক্যাশ করতে হবে। কি করে করব? হাউ? আপনারা 4টে ছোট ছোট টোকেন কাটবেন, 1 2 3 4 লেখা। ওকে হ্যাবিট ফরমেশন করাতে হবে। ওর যখন ফ্রি টাইম থাকবে তখন ওকে বলা হবে, সকালে ঘোষণা করে দিতে হবে বিকেলে লুচি আলুর দম হচ্ছে, সাপোজ এক্সাম্পল। যদিও খেতে ভালোবাসে, যদি খেতে ভালোবাসে, লুচি আলুর দম হবে। আজকালকার বাচ্চারা অবশ্য সকল হয় না, ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট খায়, পিৎজা খায়, হ্যামবার্গার খায়, এসব খায়। ডমিনোজ থেকে মাল আসবে, এটা করবেন না, এতে প্রিজারভেটিভ থাকে, বাচ্চা আরো ভোঁদা হয়ে যাবে। এনিওয়ে, তুমি যদি ফিল্টার থেকে 4 বোতল জল, যে যে কাজগুলো করণীয়, যেই বাচ্চাটা করবে একটা টোকেন ইস্যু করবেন, ওকে দিয়ে দেবেন। দিনের শেষে 4টে টোকেনও নিয়েছে কিনা আপনি দেখবেন। এটাকে টোকেন ইকোনমি কেন বলা হয় বলছি। নিয়ে ডায়েরিতে নোট করবেন, তবেই ও লুচি আলুর দম খেতে পাবে। নয়তো ওকে দেখি খাবেন, আপনারা মারধর করবেন না, বকাবকি করবেন না, ওকে খেতেও দেবেন না, বলবে খাবো না, খাস না। পেট হচ্ছে সব থেকে বড় ট্রেনিং শিডিউলের জায়গা। আমরা যে চাকরি করতে আসছি, যদি বেতনপত্র না দিত আসতাম না তো। এটা কি মা বাবারা, আজকের মা বাবারা যাদের ঘরে একটা করে সন্তান, তারা কি এইটা করে উঠতে পারবে? এবারে আমি বলি, ম্যাক্সিমাম এই পাবলিক সেক্টরে যেখানে স্থিতি একটা আছে, চাকরি, এগুলোর সংখ্যা তো কমে এসছে। ম্যাক্সিমাম যারা বাবা আছেন তারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তারা দিনের অনেকটা সময় 12 ঘন্টা 14 ঘন্টা কখন আউট অফ স্টেশন থাকেন। ঘরে একটি সন্তান আপনি বললেন, তার মনের মধ্যে একটা গিল্ট চলে, আমি বাচ্চাটাকে হয়তো স্নেহ দিতে পারছি না। এবার সে যখন ফিরে আসছেন, উনি ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে আসছেন। সে ভালোবাসার পরাকাষ্ঠা এমন, বাচ্চা আহ্লাদে গোবর তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা মাকে বুঝতে হবে, কেননা মায়ের কাছে ম্যাক্সিমাম টাইম বাচ্চাটা থাকে। ডিসিপ্লিন, নো ওয়ার্ক নো পে। যত কম বয়সে বাচ্চার মাথার মধ্যে এটা ঢোকানো হবে তত গুড। এটার সাথে মোবাইলটা কি করে আমি আনবো, আমি টোকেন ইকোনমি দিয়ে বোঝাই। দিনের শেষে আমার মন মতো হয়তো 1 পাতা হাতের লেখাও করলো, তুমি যদি এটা করতে পারো বাবা, তাহলে লুচি আলুর দম, গুড। এবার যদি মোবাইল হয়, তুমি 4টে তুমি টোকেন অর্জন করো, দিনের শেষে তুমি আধ ঘন্টা মোবাইলে তুমি বসে থাকো, আমরা কিছু বলবো না, কিন্তু ফ্রি ফান্ডে দেবো না। প্রথম 4-5 দিন আপনারা বিউটিফুল রেজাল্ট পাবেন। তারপরে না, ওই খাবার, মোবাইলের ডিউরেশন একটু বাড়াতে হবে, একটু ফেসিলিটি দিতে হবে। দিনে 4টে টোকেন, সপ্তাহে 28টা টোকেন, 4 সপ্তাহে 112টা টোকেন। 4 সপ্তাহ যদি বাচ্চাটা আপনার এই মোবাইলের টাইম ফ্রেমটা এই টোকেন ইকোনমির মাধ্যমে রাখতে পারেন, আপনার বাচ্চা ভালো হয়ে গেছে। কেন হয়ে গেছে? মধ্যযুগে ইউরোপে জেলে 101 কয়েদি থাকতো, তাদের মার ধর ডান্ডার বাড়ি, কোনো রেজাল্ট হতো না, টোটালি ইনডিসিপ্লিন। জেলার সাহেব খুব বিপদে বললেন, আমি করবোটা কি, এদের দিন তো হচ্ছে না। তখন ওদের লেজার টাইম 8 আওয়ার্স, প্রত্যেক ঘন্টায় একটা করে টোকেন ইস্যু হতো। আমি বাচ্চারা আপনারা 8 আওয়ার্স পাবেন না, তার টিউশনি, স্কুল ইত্যাদি, তাই 4টে বলেছি আমি। বললো যে কেউ যদি চুলটা আঁচড়ায় তুমি একটা টোকেন পাবে, কেউ যদি পায়জামার দড়িটা ঠিক করে বাঁধে একটা টোকেন পাবে। এর কি হবে এটা করে? বলে তাহলে তোমরা লাঞ্চ পাবে, তাহলে তোমরা বিকেলে স্ন্যাক্স পাবে, তাহলে তোমরা ডিনার পাবে। আর তারপরে সেলের মধ্যে থুতু ফেলো, মারামারি করো, আমরা কেউ কিচ্ছু বলবো না। কয়েদিরা ভাবলো এ তো দারুণ মজা, যা খুশি করবো, কিছু খালি এইটুকু করতে হবে। বলে হ্যাঁ, এইটুকুই করতে হবে। এটা করা শুরু করবে। যেটা ওরা বুঝলো না, এই যে কাজটা করছে, দিস বিকেম আ হ্যাবিট। এটা একটা হ্যাবিট ফরমেশন হয়ে গেল।
এই জন্য আপনাদের একটা এক্সাম্পল দিই, আজকে যদি রেলওয়ে প্ল্যাটফর্মে সেনাবাহিনীর 4টে লোক হাঁটে, দেখবেন পা গুলো সব একসাথে পড়ছে। ওনারা এত প্যারেড করেছেন, ওদের এলোমেলো পা পড়বে না, কিন্তু আমরা সিভিলিয়ানরা যদি হাঁটি আমাদের পা এলোমেলো পড়বে। মানে অভ্যাসের জায়গাটা। ইয়েস, এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা পেরেন্টসরা বাচ্চাদের করাচ্ছে না। এবার আমরা আলোচনাটা করছি ডাইরেক্টলি মোবাইল নিয়ে, কিন্তু পেরেন্টিং স্টাইলটাও হয়ে গেছে ভুল। হ্যাঁ, সেটা তো আছেই। এই ভুলটা নিয়ে আমরা কোনো একটা দিন আলাদা করে অবশ্যই right. বসবো। তবে আজকে আপনি যে জায়গাটা বলছেন যে বাচ্চাদেরকে, যারা আমরা এখন আলোচনা করলাম, যারা অ্যাডিক্টেড হয়েছে তাদেরকে এই টোকেন ইকোনমি এইটার মাধ্যমে আমরা কিছুটা হয়তো রেস্ট্রিক্ট করতে মানে পারা উচিত আর কি। এবার এই বাচ্চাই কিন্তু স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে দেখছে তার বন্ধুরা তার ফেসবুক দেখছে, তাদের প্রোফাইল দেখছে। মানে এখন তো স্কুলেও অনেক স্কুলে মোবাইলকে অ্যালাউ করতে হয় বাধ্য হয়, আর অ্যালাউ না করলেও তাদের মধ্যে এমনই একটা কানেকশন তৈরি হয়ে যায় যে তারা ঘরে এসেও ওই আধ ঘন্টা যে তাকে দেওয়া হবে মোবাইল, তার মধ্যেই সে এই পুরো বিষয়টাকে সাজিয়ে নিতে পারে। তার মানে দাঁড়ালো এটা যে মোবাইল থেকে আমি সরিয়ে নিয়ে আসতে পারবো না। শক্ত, অসম্ভব নয়। হ্যাঁ, মানে মোবাইলটা তাকে আমাকে দিতে হচ্ছে। আচ্ছা, যদি এরকম কোনো ভাবনার মধ্যে দিয়ে যাওয়া যায় যে টু পুট ইট ইনটু আ গুড ইউজ, মানে মোবাইল আমি ওকে দিতে বাধ্য, মোবাইলে তো অনেক কিছু শেখারও জানারও জায়গা আছে। তো আমি যদি তার কাছে ওই যে আধ ঘন্টা মোবাইল দিলাম, সেই মোবাইল দেখে তাকে যদি আমি বলি যে এই মোবাইলটা থেকে তুমি থমাস সানকারার নাম শুনেছো? না বাবা, শুনিনি। থমাস সানকারা সম্বন্ধে যা জানো, যা পাবে আধ ঘন্টার মধ্যে, তুমি শুধু পড়ে নেবে, নিয়ে তোমাকে পরের 15 মিনিটে লিখতে হবে। আমি বলতে চাইছি মানে আজকের দিনে গ্যাজেটস, এই মোবাইল গ্যাজেটস থেকে আমার মনে হয় না আমরা কোনো বাচ্চাকে সরিয়ে আনতে পারবো, কিন্তু টু পুট ইট ইনটু এ গুড ইউজ। যেরকম আপনি বললেন যে দরজা আমাকে জানলা খুলতেই হবে, জীবাণু আসবে জেনেও জানলা খুলতে হবে, কারণ ওটাই সুস্বাস্থ্যের একটা জায়গা। তো সেরকমই আমি বলছি এইরকম কোনো কিছু যদি আপনার আরো কিছু বিস্তারে যদি বলেন এই বিষয়গুলো নিয়ে। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন, তার আগে এটা বলি, মোবাইল যখন একটা বাচ্চা দেখছে, সে কি স্ট্যাটিক ছবি দেখছে না মুভিং দেখছে? ম্যাক্সিমাম মুভিং। একদমই তাই। তাহলে আমাদের ছোটবেলায়ও কিন্তু স্টোরিজ ইন মুভিং পিকচার্স ছিল। সেটা কি ছিল? অরণ্যদেবের কমিক্স, হাগাভোঁদা, বাঁটুল গুরুম করে ঘুষি মারছে, টিনটিন, অ্যাস্টেরিক্স, এই কমিক্স পড়াটা বন্ধ হয়ে গেছে। তাহলে মুভিং পিকচার্সটা আমরা ছোটবেলার থেকে বাচ্চার মাথায়, অমর চিত্রকথা, ক্লাসিক, এগুলোকে আমরা কিন্তু ঢোকাইনি। যখন আমরা এগুলোকে আমরা বাচ্চাদের মধ্যে ঢোকাইনি, ন্যাচারালি দ্যাট চাইল্ড নিডস এ স্টোরি, সেই স্টোরিটাও খুঁজছে মোবাইলে। ইটস আনফর্চুনেট, আপনি যেমন বললেন, খুব ভালো সাজেশন, ভালো ভালো জায়গায় বলা যেতে পারে। লোকের হয়তো জীবনই সে পড়বে না, করতে হবে না। কিছু সিনেমা আছে যেগুলো সবসময় প্রতিকূল অবস্থার থেকে লড়াই শেখায়। আমি ইংরেজি বইও যাচ্ছি না, আমাদের মতিনন্দী, স্টপার, স্ট্রাইকার, কোনি, এই গল্পগুলো অডিও ফরম্যাটে আছে, শুনুক। আচ্ছা, গান শুনুক। যেটা আপনারা ডিসকারেজ করবেন, বাচ্চাকে মোবাইলে হেডফোন দিয়ে গান শুনতে বলুন, লেকচার শুনতে বলুন। আচ্ছা, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, গল্প, মানে মুভিং অবজেক্ট, মানে মুভিং যে সিনস, সেখান থেকে সরিয়ে আনতে হবে সবার আগে। ভিজুয়াল পার্টটাকে অফ করে দিই, কানে গুজে ঘুরুক না পকেটে, নো ইস্যু। আমি চাইছি অ্যাটেন্টিভ হিয়ারিং। এটা এখনকার বাচ্চাদের হাওয়া হয়ে গেছে, তার ম্যাক্সিমাম গিফট হচ্ছে আমাদের মোবাইল। বোঝাই, সংস্কৃত ভাষাটা তো শ্রুতি, এটা তো শুনে শুনে হাজার হাজার বছর ধরে আমরা রেখেছি। সাউথ ইন্ডিয়ান দেখুন, মানুষগুলো এই মন্ত্রোচ্চারণ ইত্যাদিটাকে রোট রিপিটেশন মার্কা জিনিসগুলো করে, এতে না স্মৃতিশক্তি সবসময় জীবিত থাকে। কিন্তু আপনার এই হিয়ারিং ক্যাপাসিটিটাই যদি গন হয়ে যায়, তাহলে সে বাচ্চা অবাধ্য হয়ে যাবে। এটা যে মোবাইল অ্যাডিক্টেড বাচ্চার বেসিক প্রবলেমটা কোথায়? ভীষণ অবাধ্য, কারোর কথা শোনে না। একদম তাই, এটা তো একদম 100% সঠিক কথা। কেন শোনে না? আজকে এবিপি আনন্দে শোভনবাবু কিছু বলে যাচ্ছেন, আমি ঘরের কাজ করে যাচ্ছি, হঠাৎ একটা লাইন শুনলাম, নালীতে যুবকের লাশ। আমি ওইটুকুই শুনলাম, বাকিটা শুনিনি। কিন্তু তার মানে আমি অ্যাক্টিভ লিসনিংটা করিনি, আমি করেছি পার্শিয়াল লিসনিং। বাচ্চা যদি এই হিয়ারিং পার্টটাকে পার্শিয়াল করে ফেলে, তাহলে আপনি মোবাইলে দোষ দিন আর টিভিতে দোষ দিন। দোষটা হচ্ছে অডিও ভিজুয়াল ইকুইপমেন্টটায়। আপনি অডিওতে জোর দিন, ভিজুয়ালটা অফ করে দিন, নো ইস্যু। আমরা যেমন আগে রেডিওতে গান শুনতাম,
কমেন্ট্রি শুনতাম, Commentary ভিজুয়ালাইজ শুনতাম। করতাম এরকম ব্যাটিং করছে। ইয়েস, এই যে কারেক্ট, এই যে ভিজুয়ালাইজেশন বাচ্চাদের হাওয়া হয়ে যাচ্ছে। তার মানে সব দিয়ে দেওয়া হচ্ছে সামনে। সব দিয়ে রেডিমেড প্যাকেজ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হাওয়া হয়ে যাচ্ছে। বুঝিয়ে একটু কোনো বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ রে একটা মোষ যদি হঠাৎ তোকে দেখে হেসে ফেলে তোর কেমন লাগবে, ওটা ভিজুয়ালাইজই করতে পারবে না মোষের মুখটা। ঠিক। কিরে ভালো আছিস, একটা মোষ হঠাৎ বলছে, আমাদের এটা যদি ভাবতে পারি আমাদের নিজেদেরই হাসি পেয়ে যাবে। ঠিক। তাদের এই অ্যাবস্ট্রাক্ট চিন্তার শক্তিটাই তো আমরা কেড়ে নিচ্ছি এই জিনিসটা দিয়ে, রেডিমেড প্যাকেজ, ওই হ্যামবার্গার পিৎজা খাবার মতো। এরা বেশ চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে, ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে, কিছু একটা খাবো, এই যে প্রস্তুতি পর্বটা, এটা স্টুডেন্ট লাইফে মোবাইল কিন্তু শেষ করে দিচ্ছে। তার মানে আমাদের এই একটা জায়গা খুব সুন্দর উঠে এলো, যে সেটা হচ্ছে আমাদের ওদের মধ্যে এই শোনার ব্যাপারটা, মানে হিয়ারিং এর ব্যাপারটাকে ফিরিয়ে আনতে হবে। এবং সেটা অবশ্যই প্রত্যেকটা বাচ্চার জন্য একই থেরাপি হতে পারে না, সেটা নিশ্চয়ই মা বাবা এই জায়গাটা বুঝতে হবে এবং তাদেরকে সেটাকে ফলো করতে হবে। এটা দেখা গেলো একটা পার্ট। এবার অনেক অনেক বাচ্চা, আপনি প্রথমেই বলছিলেন যে মা বাবার গায়ে হাত তুলে দিচ্ছে, মানে এটা একটা বয়সের পরে হচ্ছে। মানে হাউ টু ট্যাকেল দিস সিচুয়েশন। এই যে ধরুন, মানে আজকের দিনে বাবা তো নয় ঠিক আছে, একটা কাজ করছে, পয়সা রোজগার করছে, তার একটা সে মোবাইল দেখছে। এবার বাবা মা দুজনেই মোবাইল দেখছে, তো ছেলে সবসময় পড়বে এবং বাবা মাকে ফলো করবে না, এই জায়গাটাও তো হতে পারে না, তাই না? এই জায়গাটাও কিন্তু আমাদেরকে সবসময় ভাবায় যে আমরা আঙুল তুলতেই পারছি বাচ্চাদের দিকে, কিন্তু কোথাও না কোথাও দায়টা মনে হচ্ছে সমস্ত পুরো সমাজটারই, এই ব্যবস্থাটারই। বলি ঘটনা যেটা হচ্ছে, বাচ্চা বাবা মার গায়ে হাত তুলে দিচ্ছে। আমি মোবাইলে সীমাবদ্ধ থাকি, এরকম তো অনেক সাবজেক্ট হতে পারে। এবার দেখুন, এটাকে আমরা বলি লো ফ্রাস্ট্রেশন টলারেন্স। ফ্রাস্ট্রেশন কাকে বলে? আমি যদি আমার অভিষ্টে ঠিকঠাক পৌঁছতে না পারি, আমার মধ্যেই ফ্রাস্ট্রেশন হয়। এই কেন দেখ, আমি আধার লাইনে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি 3 নম্বর ব্যক্তি, আর আমার পেছনে 10 নম্বর ব্যক্তি, উনি খোশ মেজাজে আনন্দবাজার পত্রিকা বলছেন, কোনো টেনশন নেই। আমি 3 নম্বর ব্যক্তি, আমি বলছি যে দাদা হাতটা চালা, দেরি হচ্ছে কেন? আরে ওর রিয়াকশন হওয়া উচিত, আমার হচ্ছে কেন? আমার তো তার আগে। এবার হচ্ছে কি, বাচ্চা যখনই বায়না করছে, মা বাবা হাতে মোবাইলটি ধরিয়ে দিচ্ছেন। এবার যখন বুঝছে কেসটা হাতের বাইরে চলে গেছে, তখন যখন নেওয়া হচ্ছে, তখন তারই ফ্রাস্ট্রেশনের আউটবার্স্ট ঘটে যাচ্ছে। তাহলে আমি কি করছি? যখন একটা বায়না করছে, আমি হাতে মোবাইল দিচ্ছি, তার রং বিহেভিয়ারটাকে আমি রিওয়ার্ড করছি মোবাইল দিয়ে। এটাকে মাথায় রাখতে হবে। আপনি মোবাইল দিন, দ্যাট ইজ ফর এ গুড বিহেভিয়ার, নট বিকজ অফ ব্যাড বিহেভিয়ার। টাইম ফ্রেমটা 45 মিনিটের বেশি করবেন না। বাচ্চার হিয়ারিং, লিসনিং ক্যাপাসিটি, অ্যাক্টিভ লিসনিং ক্যাপাসিটি, অবজারভেশন, এগুলো সব মার খেয়ে যাবে, ফিজিক্যাল লেথার্জি আসবে। নেক্সট, আপনি যে কথাটা বললেন বাবা মা মোবাইল নিয়ে ঘাটছে, তাহলে বাচ্চা করবে কি? এর একটা মূলত কারণ হচ্ছে, কিছু বোর্ড যেমন সিবিএসই দেখবেন খেলাধুলা প্রমোট করে, কিছু বোর্ডে খেলাধুলাটা সেরকম পড়াশোনার বোর্ডে চলটা নেই, যেমন আইসিএসই। সিবিএসই ন্যাশনালস হয়, বিভিন্ন রকম খেলাধুলা হয়। এবার বাচ্চা বিকেলবেলা এসে যাকে ডগ টায়ার্ড বলে, এটা আমরা তো পাই না, যে বাচ্চা টায়ার্ড হয়ে গেছে, মা খেতে দাও, খুব ঘুম পাচ্ছে, 12টা অবধি জেগে আছে। হাউ? বাচ্চা হাঁপাচ্ছে, ক্লান্ত হচ্ছে না কেন? কনস্ট্রাকটিভ ওয়েতে সে খেলাধুলাই করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ, নো এক্সারসাইজেস। আমরা ছোটবেলাতে 10টার পরে জেগে থাকবো, ভাবতে কেমন লাগে, চোখ এমনি টেনে আসতো। এখন আমাকে কমপ্লেন শুনতে হয়, জানেন রাত 12টা অবধি কিন্তু মোবাইল ঘাটে। কেন ঘেটে আছে? শারীরিকভাবে টায়ার্ড হলে সে ঘুমাবে। আমরা কলে কারখানায় কাজ করি, যখন আমাদের যারা শ্রম করেন তাদের কি অবসরটা আছে যে আমি অনেকক্ষণ জেগে থাকবো? সে একটু পিঠটা সোজা করতে পারলে বাঁচে। আপনারা কনস্ট্রাকটিভ ওয়েতে বাচ্চাকে হাঁপিয়ে দিন। যদি খেলাধুলার উপায় না থাকে, একটা সিম্পল ট্রিক বলতে পারি, সবগুলোই কিন্তু মোবাইল রিলেটেড। ওর উত্তেজনা দরকার, মোবাইলটা থেকে সরাতে হবে। স্কুলের যে ব্যাগটা আছে, তাতে 2 লিটারের 4টে বোতল দিয়ে দেবেন, 8 কেজি রাউন্ড অ্যাবাউট পিঠে। এই 8 কেজি নিয়ে বিকেলবেলাতে যদি খেলাধুলার সুযোগ না থাকে, ও 8 ঘন্টা হাঁটুক। পায়ের কোয়াড্রিসেপ মাসেলস থেকে, পিঠের মাসেলস থেকে শক্ত হবে, ছেলেটা টায়ার্ড হয়ে যাবে। বিকেলবেলা এসে প্রচুর খাওয়া দাওয়া করবে, পড়াশোনা। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, পড়তে বসার আগে আপনারা হেভি ডায়েট দেবেন না। আচ্ছা, এটা হেভি ডায়েট দিলে শরীর আলসে হয়ে যাবে, আবার পড়বে না। এটা নিয়ে একটা আলোচনা পরের দিন করবো। এটা একটা ভিন্ন শিল্প।
লিকুইড দিন, বিস্কুট, হরলিক্স, কোনো ফুড সাপ্লিমেন্ট দিন, দুটো বিস্কুট। খেলাধুলো করে এলে তখন তো তাকে তো আপনাকে ফেভারিট দিতে হবে। না, পড়তে বসার আগে নয়, আচ্ছা, ওকে যেন বিস্কুট খাক। এবার এটা কেন আপনি যখন হচ্ছে বলেই দিই, দেখুন একটা অ্যাডাল্ট বডিতে ব্লাড ভলিউমটা লিমিটেড থাকে, ধরে নিন 5 to 6 লিটার্স। ওকে, এবার আমি যখন খাচ্ছি আমার স্টামাক বলে রক্তটা ঝপাং করে হজম প্রক্রিয়ার জন্য চলে যাচ্ছে, মাথাটা হালকা হয়ে যাচ্ছে, অক্সিহিমোগ্লোবিন হালকা হয়ে যাচ্ছে, পৌঁছাচ্ছে না, শরীর আলসে লাগছে। আচ্ছা, আরেকটু ভেঙে বলি, আমরা বিভিন্ন জায়গাতে ইউনিয়ন ম্যানেজমেন্ট মিটিং দেখেছি। ইউনিয়ন ম্যানেজমেন্ট মিটিংয়ে ফার্স্ট হাফে রিফ্রেশমেন্টের আগে আমাদের ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভরা প্রচণ্ড গলাবাজি করেন, অমুক ফ্রিঞ্জ বেনিফিট দিতে হবে, বোনাস বাড়াতে হবে, অমুক সেফটির প্রোগ্রাম আছে। যেই আপনার ওই রিফ্রেশমেন্টের সামনে চিকেন ললিপপ আর কফি পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা সই না করলেও ওরা তো করে দিচ্ছে, করে বেরিয়ে এলো। তার মানেটা কি হলো, সাইকোলজিক্যালি পেটটা মেরে দিচ্ছি, আর প্যাথোলজিক্যালি অলসো তার লজিকটাকে ফেল করিয়ে দিয়েছি। তাই বাচ্চার লজিক ফেল করাবেন না, তার মধ্যে এটাকে ড্রাইভ, বাংলায় গো আর ইংরেজিতে গো, এটাকে আমরা মেরে দিচ্ছি বাচ্চাদের মধ্যে, সব রেডিমেড প্যাকেজ দিয়ে দিচ্ছি হাতে। মানে সামথিং দে উইল হ্যাভ টু আর্ন, মানে এই ব্যাপারটাকে আমাদেরকে নো ওয়ার্ক নো পে, নো ওয়ার্ক নো পে, নো ওয়ার্ক নো পে। আচ্ছা, আরেকটা বিষয় বলুন, যে এখন ধরুন ক্লাস 6-7 এর বাচ্চাদেরকে নিয়েই টিচার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানেই তো আপনার সেখানে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো তাহলে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানটার জন্য আপনি কিছু বলুন, এটা হাউ মানে ফ্রাস্ট্রেটিং ফর দ্য সোসাইটি, হাউ ব্যাড ইট ইজ, এই জায়গাটাকে আপনি একটুখানি বলুন। অ্যাবসলিউটলি ব্যাড, বলে দিই। আমাদের দেখবেন সেলফি তোলার হ্যাবিট আছে, একদম রাইট? এটা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী এটাকে সেলফাইটিস বলে একটা রোগের আখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ সেলফাইটিস? আচ্ছা, একটা মানুষকে আপনি অবজেক্টিভলি যখন স্টাডি করছেন, সে মানুষটার হেলথ কেমন, দেখতে কেমন, এটা অবজেক্টিভলি। সাবজেক্টিভলি তার গুণ কি আছে সেটা কিন্তু আমরা স্টাডি করি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, এরা তো বিশাল হ্যান্ডসাম ছিলেন না, কিন্তু তাদের গুণটা দিয়ে তারা নিজেদের প্রকাশ করেছে। এবার যে মানুষদের আত্মবিশ্বাসটা কম হয় তারা সেলফি তোলে, সে সেলফি পোস্ট করে, তার তলায় 500 লাইকস ডিসলাইকস আসে, উফ আফ গর্জিয়াস বিউটিফুল এরকম কমেন্ট আসে। এটাকে বলা হয় সোশ্যাল ভ্যালিডেশন। এই সোশ্যাল ভ্যালিডেশনটা সবসময় স্বীকৃতি, কারেক্ট। এই স্বীকৃতিটা মানুষ খুঁজছে কেন? এইটা বাচ্চাকে শেখাতে হবে। একটা গোলাপ ফুটলে গোলাপকে বলতে হয় না যে দেখ আমি ফুটেছি, লোকজন এসে বলে তুই তোর গুণ দিয়ে এই ভ্যালিডেশনটা অর্জন কর, সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। এখানে আমি একটা কথা বলি, আমি আর কি আমি যেহেতু যে কাজগুলো করি অনেক বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হয়, আমি তাদেরকে একটা কথা বলি বারবার করে, যে নিজেকে এমন জায়গায় নিয়ে যা যে তোর ছবি লোকে তুলবে, তুই তোর ছবি তুলবি কেন? অ্যাবসলিউটলি ঠিক, ঠিক, এটাই প্রপার পদ্ধতি। আজকে প্রচুর চিত্র তারকা আছে, সে জন এব্রাহাম, তাকে দেখলে দুনিয়ার লোকজন ওনাকে দেখলে পাগল হয়ে যাচ্ছে, জন এব্রাহামের বয়ে গেছে, ও উনি নিজের মতো আছেন। তো ওই রকম হতে হবে। তো এই ট্রেনিংটা বাবা মাকে বোঝাতে হবে। রইল গিয়ে সোশ্যাল যে হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ বলছেন, এটা একটা ভালো পয়েন্ট। এটা বাচ্চা দেখুক, কিন্তু বাড়ির পেরেন্টসরা যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি লেখা হচ্ছে এটা যেন মনিটর করা হয়। এটা ওদের হাতে সম্পূর্ণ দায়িত্ব যেন। সেটা কি আজকের ভারতবর্ষে সম্ভব? আচ্ছা, আপনি একটা বুড়ো গাছের গোড়ায় জল দেবেন না চারা গাছের গোড়ায় জল দেবেন? না, অবশ্যই চারা গাছ। তো আমি যখন বাচ্চাটাকে যদি চারা গাছ ধরি, সেটাকে মানসিক আর শারীরিকভাবে ভালো রাখার জন্য যা যা করণীয় আমায় করতে হবে। না, কিন্তু আমি বলতে চাইছি যে মানে সম্ভব না, আমি এটা বলতে চাইছি। আমি বলতে চাইছি মা বাবা কি সেই জায়গাটা, ধরুন ইংলিশে টিচার কিছু একটা লিখেছেন, বন্ধুরাও ইংলিশে লিখেছে, মা বাবা আজকের দিনে মোবাইল সবার হাতে হাতে। তো দেখা যাচ্ছে যে মোবাইলে যা কিছু লেখা হচ্ছে মা বাবা বুঝছে না। একটা হতে পারে যে মা বাবা যে বুঝছে না সেটা তো বাচ্চারা জানে না, সেটা হতে পারে, কিন্তু চ্যাপ্টারটাও বুঝতে হবে না, বাবা টিচার কি লিখেছেন এই এনকোয়ারিটা যেন থাকে। যেমন দেখুন, রাস্তাতে খাকি পোশাক পরা পুলিশ দেখলেই আমরা সতর্ক হয়ে যাই। উনি যে গুলি চালিয়ে দিচ্ছেন না ডান্ডার বাড়ি মারছেন তা কিন্তু নয়। থ্রেট ইজ গ্রেটার দ্যান এক্সিকিউশন। আমি কিন্তু তোমায় দেখছি, আই এম ওয়াচিং ইউ। এই ব্যাপারটা যেন বাচ্চাকে দেওয়া, এই স্বায়ত্তশাসন বা অটোনমি কাঁচা বয়সে যেন বাচ্চাকে দিয়ে দেওয়া না হয়। একটা কলেজ 3rd ইয়ারের ছেলে নাইট শো সিনেমা দেখতেই পারে, এটা যদি ক্লাস 6-এর ছেলে বলে বাবা আমি নাইট শো দেখতে যাবো, হ্যাঁ যা, অটোনমি দিয়ে দিচ্ছি আমি। এটাকে সে কিন্তু বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাবে। মোবাইলের ক্ষেত্রেও তাই, হ্যাঁ তুমি ইউজ করছো, কি করছো, খেলো, এবার মোবাইলটা হ্যান্ড ওভার করো।
আচ্ছা, আমরা যে এই আলোচনাটা করলাম যে যে সকল মেজারগুলো আপনি বললেন, এটা কি ছেলে এবং মেয়েদের জন্য কি একই রকম হবে নাকি এটা ডিফারেন্ট হবে? অ্যাগেন আ গুড কোয়েশ্চেন। দেখুন, যখন একটা ছেলে সন্তান মোবাইলে অ্যাডিক্ট হয় না, মূলত সেই গেমসের ওপর অ্যাডিকশানটা দিয়ে স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা। মূলত গেমসের উপর, যেখানে হাই স্পিড থাকবে, রমক চমক থাকবে। এবার ঘটনা যেটা হচ্ছে, আপনি যখন ছোট অবস্থাতে এতে মায়েরা একটু দায়ী হয়, ভীষণ চেঁচাচ্ছিল জানেন তো, তাই জন্য আমি রান্না করতে পারছিলাম না, হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি। মা যেটা খেয়াল করেন না, বাচ্চাটা কিন্তু সিটিং থ্রু আ প্রোগ্রাম এই হ্যাবিটটা হচ্ছে না, উনি ঘষছেন। ওই যে চোখের সামনে দিয়ে কিছু একটা যে ঝলকানি বেরিয়ে যাচ্ছে, উনি ওটা দেখছেন। তাহলে ওর যে পার্মানেন্স অফ মাইন্ড, আমি যে একটা বসে স্থিতিশীল হয়ে কিছু অবজার্ভ করব, স্টাডি করব, এটা কিন্তু মারতে তখনই স্টার্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ছেলে সন্তানরা মূলত গেমস অ্যাডিক্টেড হয়। আর মেয়েরা কি হয়, মেয়েরা জেনারেলি যাকে গার্ল টক বলে, বান্ধবীর সাথেই কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, এইটাতে অ্যাডিক্টেড হয়ে যায় বেশি। যে তারা যে গেমসের ওপর একটা কন্যা সন্তান খেলছে বসে বসে, এইটা কিন্তু পরিসংখ্যানভাবে কিন্তু কম। প্রবলেম যেটা হচ্ছে, একটা ছেলে গেমস খেলতে খেলতে উত্তেজনার পারদ, এখন অনলাইন বিভিন্ন রকম ক্যাসিনো, জুয়া, বাজি রাখা, এসবও হচ্ছে। অনেক ছেলে তো মারা গেছে, রাইট? এতে ছেলেরা ঢুকে পড়ছে, বাবার কাছে টাকা চাইছে। মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা মেয়েরা তো বেসিক্যালি এখনো ছেলেদের মতো আউটসাইড এক্সপোজার, খেলাধুলা, ক্লাব, ইউনিয়ন বাজি, সরস্বতী পুজোর চাঁদা, এগুলো তো কম করে। তো তাদের এক্সপোজারটা, সোশ্যাল এক্সপোজারটা কম বয়সে কিন্তু সঙ্গত কারণে কমই হয়। যখন আমার মোবাইলে কারোর সাথে আমি চ্যাট করছি, ওই দিকের মানুষটাকে আমি জানি না সেই মানুষটা কে, সেটা ভূত, প্রেত, কোনো বয়স্ক লোক, না বাচ্চা ছেলে, না অপরাধী, আমি কিন্তু জানি না। সে তার মেন্টাল ইমেজ দিয়ে ওই মানুষটাকে কিন্তু নিজের মনের দোসর বানিয়ে ফেলে। আচ্ছা, এইটা কিন্তু বিপদের কারণ ঘটে যাবে। তাই জন্য একটু মনিটরিংটা দরকার। কিন্তু যদি আমি বিশ্বাস করি আমরা সবাই এক একটা রকেট, পেছনে শুধু আগুন লাগানোটা বাকি, ওটা জাল লেগে যাবে, সে ওপরে উঠবেই। কতটা উঠবে জানি না, কিন্তু ওপরে উঠবে। এবার যারা অ্যাডোলেসেন্স পেরিয়ে গেছে, এই সকল ছেলে মেয়েদের আবার শুধু মানে সোশ্যালি সে কানেক্টেড হতে চায় আরও বিভিন্ন লোকের সঙ্গে, এই জায়গাটা মা বাবা কিভাবে মনিটরিং করবে? মানে এখন তো সব মোবাইলে লক সিস্টেম আছে, তো ওয়ান ক্যান নট ফাইন্ড হোয়াট ইজ আর চাইল্ড ইজ ডুইং। তো সেইখানে এই জায়গাটাকে কিভাবে, মানে আপনি যদি কোনো ট্রিক্স কিংবা কোনো টিপস, ফার্স্ট অফ অল আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি কোনো সিক্রেট গ্রুপ কোনো সন্তান তৈরি করে, আমি নট নেসেসারিলি এটা কোনো অবৈধ খারাপ গ্রুপ, কিন্তু একটা সিক্রেট একটা গ্রুপ তৈরি করছে, মোবাইল ঘাঁটার সময় বাচ্চা কিন্তু প্রাইভেসি খুঁজবে। যে কোশ্চেনটা জানা উচিত, জিজ্ঞেস করা উচিত, আচ্ছা মোবাইল ঘাঁটতে গেলে দরজা বন্ধ করছে কেন? ঠিক। মোবাইলটা যখন করছে আমাদের দিকে সরে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে কেন করছে? দিজ আর দ্য মার্কার্স, এটাকে মাথায় রাখতে হয়। একটা বাচ্চার যখন 16-17 বছর বয়স হয়ে যাচ্ছে, ইয়াং অ্যাডাল্ট, তখন তাকে শাসন করাটা খুব টাফ। সে যে কি করে বসবে তার নেই ঠিক। তখন কিন্তু আপনাদের এক্সপার্ট ওপিনিয়ন বা কোনো স্কিল কাউন্সিলের কাছে যেতে হবে যে আমার বাচ্চা মোবাইলের জন্য, কিন্তু এই জিনিসটা হয়তো স্টার্ট হয়ে গেছে 6-7 বছর আগের থেকে, পেরেন্টসরা এটাকে নোটিস করেনি। যখনই বাচ্চা প্রাইভেসি খুঁজবে মোবাইল হ্যান্ডলিং এর সময়, তখনই আপনাদের মাথায় রাখতে হবে সামথিং ইজ রং। আর টেবিলে বসে বসে মোবাইল দেখতে পারে, মা বাবা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ গান শুনছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, মানে তার মানে ব্যাপারটা আমরা এইরকমভাবে আমরা এন্ড করতে পারি যে প্রথমে যে সকল বাচ্চারা ছোট রয়েছে তাদেরকে রিওয়ার্ড বেসিসে, মানে মোবাইল তাকে যদি দিতে হয়, দ্যাট হ্যাজ টু বি গিভেন অন এ রিওয়ার্ড বেসিস, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা কোনোভাবেই 45 মিনিটের বেশি না। কারণ এটা হচ্ছে ফার্স্ট জায়গা। এবার যে বাচ্চা আরেকটুখানি বড় হয়েছে, 7, 8, 9-এ পড়ে, তারা যদি মোবাইলের প্রতি আসক্তি হয়, তো সেক্ষেত্রে তাদেরকে ওই টোকেন ইকোনমি, মানে সারাদিনে তাকে দিয়ে কিছু কাজ নির্দিষ্টভাবে করাতে হবে, সেই কাজগুলো সে যদি ঠিকমতো করে করে, তখন তাকে মোবাইলটা দেওয়া হবে। দ্যাট টু আন্ডার টাইম ফ্রেম, সেটা হয়তো 45 মিনিটের জায়গায় হয়তো 1 ঘন্টা হতে পারে, এবং সেটা হয়তো সে যদি সমস্ত কাজগুলো এরকমভাবে করতে থাকে, তা দেখা যাবে একটা সময় পরে এটা তার হ্যাবিট থেকে বেরিয়ে আসবে। মানে মূল লক্ষ্য হচ্ছে তাকে তার অজান্তে তার ওই মোবাইলের প্রতি যে হ্যাবিট, সেখান থেকে বার করে নিয়ে আসে।
আর যারা আরো বড় হয়ে গেছে তাদেরকে সবসময় মনিটরিং এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে, কারণ মোবাইল থেকে আমি সরিয়ে দিতে পারবো না। সে প্রাইভেসি খুঁজছে কিনা, প্রাইভেসি খুঁজলে তখন তাকে আরো মানে কাউন্সিলরের কাছে, মানে আপনার মতো কারো কাছে, যিনি এই ব্যাপারটা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন, যাকে মা বাবার বাইরে যাকে সে খুলে সমস্ত কিছু বলতে পারবে, তার কাছে, সেরকম কারো কাছে নিয়ে আসা, এবং তিনি তখন সেই ব্যাপারটা তার মতো করে handle করবেন। অ্যাবসলিউটলি আর একটা কথা আপনি বললেন যেটা, সেটা হচ্ছে এটা মাথার মধ্যে রাখতে হবে যে এটা কিন্তু কোনো এরকম ডিজিজ নয় যেটাতে ওষুধ খেলে কাজ দেবে, কখনো নয়। এইটাকেও আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা কিংবা আপনি কিভাবে বসেন, আপনি অ্যাভেলেবেল কিভাবে, সেটা যদি একটুখানি বলেন। দেখুন, আমাদের একটা নিজস্ব এনজিও আছে, স্পেশাল চিলড্রেন বা বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন শিশুদের, সিটি সেন্টারেই সেটা অবস্থিত। তো সেখানে আমি এরকম বাচ্চাদের আমি দেখি, বা কোনো মানুষেরও যদি সমস্যা হয়, তো আমি আমার ফোন নাম্বারটা কি, হ্যাঁ একটু বলুন একটু। আচ্ছা, 9093302385, 9093302385, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার ফোনটা সবসময় সাইলেন্টেই থাকে, তাই ফোন না ধরার একটা অপবাদ আছে। আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয়, প্লিজ কল করে আমাকে SMS করলেই আমি কল ব্যাক করে নেব। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন।